ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, হিন্দু সংঘর্ষ সমিতি ছিঁড়েছে বাংলাদেশি পতাকা। বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে বিপাকে কলকাতার হাসপাতালগুলো, ঢাকায় কেন শান্তি রক্ষিছেন মমতা। সিরিয়া ইস্যুতে মুখোমুখি ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। গাজা লেবাননের পর নতুন যুদ্ধক্ষেত্র কি সিরিয়া? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে এটি সংগঠনের সমর্থকরা। এই সময় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় ঘটনা ঘটল। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে। এই ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায়। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ চলাকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয়। এতে চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ করা হয়েছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই পড়ল কলকাতার JN রায় হাসপাতাল সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক হাসপাতাল। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় JN রায় হাসপাতাল। এরপরই বাংলাদেশি রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে শুরু করেছে। এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে চিকিৎসা খাতেও। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল। ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দেন শিক্ষার্থীরা, যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে। আওয়াজ ওঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার। এরপর শুক্রবার কলকাতার JN রায় হাসপাতাল, ত্রিপুরার ILS হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। একই অবস্থা কলকাতার BP পোদ্দার হাসপাতালের। এই হাসপাতালে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু এবার বাংলাদেশি রোগীদের অভাবে ডিসেম্বরের শেষ 10 দিনের নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। তবে এর মাঝেই ভিন্নধর্মী এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির একজন চিকিৎসক। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে রাজি আছেন, কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। এমনকি চেম্বারের দরজায় ভারতের পতাকা টাঙিয়ে প্রণামের নির্দেশিকাও দিয়ে রেখেছেন তিনি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এরপর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
যদিও চিকিৎসকদের অনেকে বলছেন সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখবেন তারা। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে এ মন্তব্য করেন তিনি। জানান, যদি বাংলাদেশে থাকা ভারতীয়রা আক্রান্ত হয় তবে তাদের ফিরিয়ে নেবে ভারত সরকার। কোনো ভারতীয়ের উপর অত্যাচার হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ভারতীয়দের উপর অত্যাচার বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন তা ওই বক্তব্যে পরিষ্কার করেননি তৃণমূল নেত্রী। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সে দেশের সংখ্যালঘুদের উপরে হামলায় অভিযোগকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত দুদেশের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা এবং সীমান্তবর্তী অঞ্চল সহ রাজ্যের একাধিক অংশে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার নতুন মাত্রা যোগ করল মমতার এই আহ্বান। নতুন মোড় নিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়ার পর এবার চতুর্থ বড় শহর হামার প্রদেশের দিকে এগুচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। এ পরিস্থিতিতে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়িয়েছে সিরিয়া এবং তাদের মিত্র রুশ বাহিনী। এতে নিহত হয়েছে কমপক্ষে 25 জন। বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণ থেকে অঞ্চলগুলো পুনর্নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাশার আল আসাদ সরকার। তবে বিশ্লেষকদের আশঙ্কা বিদ্রোহীদের প্রতিহত করা খুবই কঠিন হবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী। এতে বিদ্রোহী যোদ্ধা সহ অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তাদের লক্ষ্য এখন হামার প্রদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কায় নড়েচড়ে বসেছে সিরিয়ার সরকার। শত্রুদের নির্মূল করতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সিরিয়ার গৃহযুদ্ধ নতুন মোড় নেয়। আলেপ্পো বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করেছে বিদ্রোহীরা। 1 দশকের বেশি সময় ধরে চলা দেশটির গৃহযুদ্ধ 2020 সালে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আসাদ সরকার। পরিস্থিতি বিবেচনায় বিদ্রোহীদের ঠেকাতে সিরিয়ায় অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এরই মধ্যে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা তার। একই সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় তেহরান দামেস্কের পাশে থাকবে বলে জানান আব্বাস। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সিরিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির পেছনে মস্কো এবং তেহরানের সঙ্গে আসাদের ঘনিষ্ঠতা দায়ী বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তার পুরনো মিত্র রাশিয়া। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের পর 2020 সালে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে অনেকাংশে সরকারের নিয়ন্ত্রণে থাকার পর এবারই ঘটল এমন ব্যাপক মাত্রার আক্রমণ। বিশেষজ্ঞরা মনে করছেন এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলো যদি পুরোদমে মাঠে নামে তাহলে আরেকটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। 13 বছর পর নতুন করে যুদ্ধের কবলে পড়ল সিরিয়া। এর মধ্যেই দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও থেমে গিয়েছিল সংঘাত। মিত্র ইরান ও রাশিয়ার মদদে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারা নিয়েছিল গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ। এবারও বিদ্রোহীদের থামাতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের উপর গোটা পরিস্থিতির দায় চাপাচ্ছে মার্কিন প্রশাসন। আঞ্চলিক সংঘাত শুরু হলে শেষ পর্যন্ত কার হাতে যাবে সিরিয়ার দখল? মস্কো ও তেহরানের সাহায্য পাওয়া দেশটি কি পারবে আমেরিকার চোখ রাঙানি এড়াতে? নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হায়াত তাহরির আল শাম নামের একটি সংগঠনের নেতৃত্বে আকস্মিক হামলা শুরু করে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো।
প্রথমে সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিলেও পরবর্তীতে আলেপ্পোর মতো কৌশলগত গুরুত্ব আছে এমন নগরীর দিকে মনোযোগ দেয় তারা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো দখলের পর চতুর্থ বৃহত্তম শহর হামা ছাড়িয়ে আরও সামনে যাচ্ছে বিদ্রোহীরা। বার্তা সংস্থা AFPর খবরে জানা গেছে, গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম আলেপ্পোর উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়া সরকার। ক্ষমতার শুরু থেকেই ইরানের উপর অনেকাংশে নির্ভর করেন শিয়া মতাবলম্বী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহের দমনে ইরানের সঙ্গে তার জোট প্রথমবার বেশ ভালোই কাজে এসেছিল। আসাদের সেনাবাহিনীতে প্রায় ৮০,০০০ যোদ্ধা দিয়েছে তেহরান। পাশাপাশি সিরিয়ার সাথে মিত্রতা রয়েছে রাশিয়ারও। তবে এই বন্ধুত্বকে মোটেও ভালো মনে করছে না যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই চলমান বিপদে পড়েছে সিরিয়া, এমন দাবি করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল NSC। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিরিয়ায় এমন বড় ধরনের লড়াই আগে দেখা যায়নি। চলমান আক্রমণকে প্রতিরক্ষামূলক দাবি করেছেন বিদ্রোহী সামরিক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান আব্দুল গনি। এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, জনগণ ও দেশের ভূখণ্ড রক্ষার জন্য এমন হামলা করার বিকল্প ছিল না। ইরানের ভাড়াটে সৈন্য, সরকারি মিলিশিয়া ও তাদের মিত্ররা সিরিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন এই কমান্ডার। মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে চলছে ইসরায়েলের সংঘাত। লেবাননে যুদ্ধবিরতি হওয়ায় ইরানের দিকে দৃষ্টি দেবেন বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতলবের দিকে নজর রাখতে হচ্ছে ইরানকে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় সিরিয়ায় যথেষ্ট শক্তির যোগান দিতে পারছে না রাশিয়া। পুরনো মিত্র মস্কো ও তেহরানের কাছ থেকে আংশিক সমর্থন নিয়ে এবারের সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা বাশার আল আসাদ, তার উপর নির্ভর করছে গোটা অঞ্চলের ভাগ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রবিবার এই ক্ষমা ঘোষণা করে বাইডেন জানান, তার ছেলে সুষ্ঠু বিচার নিশ্চিতে আদালত ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের ছেলে হবার কারণে হান্টারকে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি জানান। এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিলেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ছেলেকে ক্ষমা করে নিজ প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না জো বাইডেন। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন, অস্ত্রের বিষয়ে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।